বিশল্যকরণে নেই, ধমনীতে রক্ত আছে, দেব। হ্যাঁ, তাকে কিছু দিতে চাই বলেই আমাদের এই স্মরণ অনুষ্ঠান, হে পূর্ণতব চরণের কাছে। রবীন্দ্রনাথের এই লাইনটা আমার কাছে নতুন মাত্রা পায় যখন নবনীতা দেবসেনের এই নামের লেখাটি পড়ি। আর বিশ্বাস করুন, তারপর থেকে যখন যে পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছি তখন সত্য সত্যিই এই লাইনটি উচ্চারণ করেছি এবং সঙ্গে সঙ্গে আত্মগ্লানি, সংসার ভার সব লাঘব হয়ে গেছে। যেমনভাবে লাঘব হয় তার কাছে গেলে, তার সামনে দাঁড়ালে, তার পাশে বসে তার ভালোবাসার শুশ্রূষা নিলে সত্যি লাঘব হয় সব ভার, নতুন জীবনী শক্তি ফিরে পাই। নবনীতা দেবসেন রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন। নবনীতার যখন 3 মাস বয়স তখন একটা চিঠি আসে কবি দম্পতি নরেন্দ্রদেব এবং রাধারানী দেবীর কাছে। সেই চিঠিতে লেখা ছিল, যেহেতু তোমার উপহার প্রত্যাখ্যানের বয়স হয়নি তাই এই নামটি তুমি গ্রহণ করো। সেই নবনীতা 7 তারিখে যখন চলে গেলেন, সেই রাত থেকে 8 তারিখ বিকেলে একেবারে বিলীন হয়ে যাবার আগে অবধি রবীন্দ্র গান শুনতে শুনতে গেছেন। তার পরিজন, তার আত্মজন, বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী সবাই মিলে রবীন্দ্রনাথের গান শুনিয়েছেন তাকে। তাকে নিয়ে আজকে আমরা কয়েকজন, তার বহু আত্মজনের মধ্যে কয়েকজন এখানে মিলিত হয়েছি আমাদের স্টুডিওতে। আমাদের মধ্যে আছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাণী বসু, দীপান্বিতা দত্ত, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়। তার চলে যাওয়ার জন্য হয়তো আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু সব যাওয়াই তো যাওয়া। শেষ কদিন যখন অসুস্থ ছিলেন তখন আমার সঙ্গে শীর্ষেন্দু প্রথম শেষ দেখা হয়েছে পুজোর সময়। আমায় বলেছেন, অসুখটাকে আমি মানি না, অসুখ আমায় কি করবে, কিন্তু আমার অনেক কাজ বাকি রয়ে গেল। সেই ক্ষোভটা কিন্তু নিয়েই গেছেন। আমি আপনার কাছে একটা আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এরকম একজন বিদুষী নারী কিন্তু এত শিশুর সারল্য আপনি আর কারোর মধ্যে দেখেছেন কখনো? বা কি করে পারতেন, একদম কখনো কখনো মনে হচ্ছে ছেলে মানুষই করছেন, কিন্তু আবার তারপরেই একটা সিরিয়াস লেখা লিখে ফেলছেন। একটা উচ্ছল জীবনী শক্তি ওর ভেতর তো ছিলই, যেটাকে বরাবরই আমি খুব হিংসে করেছি। আর আমি ঠাট্টা আর কি বেশি করতাম নবনীতার সঙ্গে দেখা হলে। তাই বলেছিলাম, এরকম একটা পরিবার, এরকম একটা মানুষ আমাদের মধ্যে আছে, আর সভায় বসে আছি, যে যার সবাই একটা পরিবারের সকলেই বিখ্যাত। বাবা বিখ্যাত, মা বিখ্যাত, স্বামী বিখ্যাত, মেয়ে বিখ্যাত, তিনি নিজেও বিখ্যাত। এরকম তো দেখা যায় না বড় একটা। কি কপাল করে এসেছিলেন নবনীতা। কত রকম ঠাট্টা আর কি হতো। একটা জিনিস ছিল যে বিদুষী টিদুষী যাই হোক, লেখাপড়ার ব্যাপারটা তো ছিলই, দেশে বিদেশে লেখাপড়া করেছেন এবং আত্মীয়তার সূত্রে ইকোনমিক্সটা অনেকটাই জানতেন। কিন্তু ওর ভেতরে যে ছেলে মানুষের কথা তুমি বললে, সেটা প্রচুর পরিমাণে ছিল। এটা প্রাণ শক্তি থেকে আসে। আমার নিজের মনে হয়েছে যে আমি যখন এর পাশে বসতাম তখনই মনে হতো ডায়নামোর পাশে বসে আছি, যেটা একটা অনবরত একটা কিছু শক্তি উৎপাদিত হচ্ছে। তাছাড়া আমি যে যতদিন ধরে দেখছি হাঁপানিতে ভোগে, সেই ইনহেলার সঙ্গে নিয়ে ঘুরে, কিন্তু হাসিটি অমলিন, কখনো রোগ ভোগ নিয়ে একটা কথাও বলে না। এমনকি শয্যাশায়ী সুনীল আমাকে একদিন বললো যে আমি নবনীতা খুব অসুস্থ শুনে আমি দেখতে গেছি,
গিয়ে শুনলাম সে আলাস্কায় রয়েছে। এইরকম মাঝে পায়ের মাঝে তলায় ঘটনা। সরষে আমরা বলতাম। হ্যাঁ, অসুস্থ দেখতে গিয়ে দেখছে আলাস্কায় চলে গেছে, এর মধ্যে কখন চলে গেছে কিছু টের পাওয়া যায় না। আমি যখন যাদবপুরে থাকতাম তো নবনীতা তখন যাদবপুরে পড়াতো। প্রণবেন্দু দাশগুপ্ত আমার নিকট প্রতিবেশী ছিল, সেই সূত্রে নবনীতার সঙ্গে তো প্রায় সময় আমার দেখা সাক্ষাৎ হয়ে যেত। তো সব সময় একটা চড়ই বেতি, কোথায় যাব একটা হন্যে হয়ে যেত। তো এত ঘুরে বেড়ান কেন, কি করবো ঘরে বসে থেকে, এরকম বলতো। তারপরে আমার বাড়িতে এসেছিল, অনেক কথাবার্তা হলো। তার মধ্যে দুঃখের ব্যাপার ছিল এইটা যে আরও একটু এক্সপোজার যেন ওর পাওয়া দরকার ছিল বলে ওর একটা দুঃখ ছিল, আরও এক্সপোজার কেন পেল না। সেটা পাওয়া আমি বলি খুব সঙ্গতই ছিল, কেন পেল না সেটা বলতে পারি না। যা পেয়েছে তা কম নয়, প্রচুরই পেয়েছে, জনপ্রিয়তা এবং শ্রদ্ধা যথেষ্ট পেয়েছে, আরও বেশি পুরস্কার পেতে পারত। আমার মনে হয় নবনীতা একটি অনন্য ব্যক্তিত্ব, তার প্রকোষ্ঠটি আলাদা, বাংলা সাহিত্যে কারোর সঙ্গে তার ঠিক মিলবে না। তার কারণ হচ্ছে তিনি একাধারে অনেক কিছু লিখতেন, অনেক কিছুর সঙ্গে জড়িত ছিলেন, সই করছেন, তারপরে আরও নানাবিধ সংগঠনের সঙ্গে যুক্ত। তার পোষ্য ছিল এক সময়, সেগুলো চলে গেছে। তারপরে তার মানুষ পোষ্যও বেশ কিছু ছিল। তো এইসব নিয়ে তার একটা অদ্ভুত ধরনের জীবন ছিল, একাকিত্ব বোধ করার উপায় ছিল না, কারণ এত জনসমাগম হতো বাড়িতে। সব মিলিয়ে মিশে একটু অসাধারণ বর্ণময় চরিত্র, অসাধারণ বর্ণময়। দুঃখ নেই, কষ্ট নেই, যা কষ্ট দুঃখ আছে সেগুলোকে মারিয়ে অগ্রাহ্য করে যে চলা, অফুরান গতিতে চলা, এটা শিক্ষণীয় তো বটেই এবং ঈর্ষণীয় বটে। কারণ আমি মাঝে মাঝে বলতাম যে এই শক্তি আমার নেই। যাই হোক, না, ওই যে আপনি বললেন যে দুঃখ নেই, কিন্তু বানেদি তোমার কি মনে হয় না যে ওর কবিতার মধ্যে কোথাও একটা দুঃখ বেরিয়ে আসতো মাঝে মাঝে? কবিতার মধ্যে সবচেয়ে বেশি হ্যাঁ, বেশি করে বেরিয়েছে, বেরিয়েছে। মানে দুঃখের কথা বলতে আমার এক্ষুনি ভালোবাসতো একটা না। কবিতার কথা মনে হচ্ছে, মেয়েটা বলে যে কবিতাটা, তাতে মানে অনেক কবিতার মধ্যেই আছে। তো সেটাই বলছি। আরেকটা কথা তোমার কাছে আসবো বানেদি, সেটা হচ্ছে তোমাদের সই শুরু হলো, তোমরা সই পাতালে সবাই মিলে, সেই সময় থেকে বা তার আগের কথা পরের কথা একটু বলো। আমার সঙ্গে নবনীতার পরিচয় হয়েছে অনেক পরে, তা সই উপলক্ষে ঘনিষ্ঠতাটা হলো আর কি। তো প্রথমে যে সই তৈরি হলো সেটা খুব অল্প কয়েকজন মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে, এবং আমরা তখন খুব একটা উৎসাহের সঙ্গে একটা সংকল্প নিয়ে করেছিলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আমরা মিলবো এবং আমাদের মধ্যে মত বিনিময় হবে, সবাইকার লেখাপড়া হবে, সেই নিয়ে আলোচনা হবে। কাজে খুব একটা উৎসাহ নিয়ে করেছিলাম, কিন্তু সেটা ঠিক সেই রকম থাকেনি আর কি। একটা জিনিস তৈরি হয়, তারপরে আস্তে আস্তে তার পরিধিটা বাড়তে থাকে। পরিধিটা যেই বাড়তে থাকে অমনি তার উদ্দেশ্যটা একটুখানি অন্যরকম হয়ে যায় আর কি। উদ্দেশ্য বলাটা ঠিক হলো না, মানে তার যে কাজের পরিধিটা অনেক বেড়ে যায়। তা আমাদের যেটা সেটাই হয়েছিল। হ্যাঁ, আর এই সই শুরুর সময় আমার মনে আছে, যেহেতু আমি প্রথম থেকে একদম সংযুক্ত ছিলাম, তো প্রথম দিন আমায় বললেন যে যেরকম আমি প্রত্যেক অনুষ্ঠানই ওটা সঞ্চালনা করে থাকি সইয়ের, আমি প্রথমে বললাম সই, হ্যাঁ সই, তা বললাম আমাকে একটু বলো, তোকে আবার ব্রিফ করতে হবে, প্রথমে বকলেন, তারপর বললেন এরম ভাবে বললেন, এত সহজ মানে শক্ত কথা এমন সহজ করে বলতেন, সেটাই বলছি। বললেন সই, আমি আর তুই যেমন সই তেমনি সই, সই আর আমরা সই, আমরা সই সহ্য করি, সহ্য করি। বাস, আমাকে আর কিছু বলতে হয়নি, আমি স্টেজে উঠে গেলাম। তো এই যে অত বড় কথাটা ঠিক 3-4টে বাক্যে বললেন, এটাই নবনীতা দি। আমার এক্ষুনি একটা তোর দিকে তাকাতেই আমার একটা গানের কথা মনে পড়লো, নবনীতা দি বারবার শুনতে চাইতেন। আমি দীপান্বিতার কাছে আসবো, তার আগে ওই গানটা, পাগলা মনটারে তুই বাঁধ। হ্যাঁ, আসলে দিদির সাথে তো আমার একদম দিদি বলতাম, কিন্তু একদম মা কন্যার মতো সম্পর্ক ছিল। সেই জন্যই তো বললাম যে আমরা বহু আত্মজনের মধ্যে কয়েকজন এখানে প্রচুর এসেছি, আমরা বসেছি। সন্তান ছিলাম, সন্তান সম। জীবনের এত এমন এমন ভালোবাসা কঠিন ছড়িয়ে সময় দিয়েছেন। গেছে যে ওনার এত মানে মেন্টাল সাপোর্ট পেয়েছি যে সেইটা ভোলার মতো নয়। এরকম হয়তো এত সারল্য, এত ভালোবাসা মানে আমি জানি না কোথায় পাওয়া যায়।
এই গানটা খুব ভালোবাসতেন, পাগলা মনটারে তুই বাদ। আমি মধ্যে থেকে গাইছি। হ্যাঁ, সংসারেতে উঠলে হাসি, পাগলা তুই শুনিস কি রে ব্রজের বাসি, ওরে ভাবিস কি রে সবে গোকুল, সবে কালা চাঁদ পাগলা মনটারে তুই বাঁধ, পাগলা মনটারে তুই বাঁধ। কতই পেলে ভালোবাসা, তবু না তোর মেটে আশা, কতই পেলে ভালোবাসা, তবু না তোর মেটে আশা, ওরে এবার তুই একলা ঘরে নয়ন ভরে কাঁদ পাগলা মনটারে তুই বাঁধ, পাগলা মনটারে তুই বাঁধ। যাবে যাও, আসতে যাও, অত দ্রুত গড়িয়ে যেও না, আসতেই পেরিয়ে গেল 3 যুগ, যেতে 3 মিনিট। যাবে যাও, আসতে যাও, যাবার সময় অত তাড়া করতে নেই, অত শব্দ করে না। বয়সের দিক থেকে দেখলে আমি জানি না 80 পেরোনো কে হয়তো যেতে যাবার বয়স বলা হয়, কিন্তু এরকম প্রাণোচ্ছল একজন মানুষ যার এখনো কাজ বাকি আছে, তার চলে যাওয়াটা সত্যি একটা অপূরণীয় ক্ষতি বলে মনে হয়। দীপান্বিতা, তোমার কাছে আসবো, তুমি ওর ছাত্রী ছিলে এবং তুমি মহাকাব্য তোমাদের পড়াতেন উনি, তাই তো? মহাকাব্য পড়াতেন, নভেলসও পড়াতেন। হ্যাঁ, নভেলস পড়াতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সব অভিজ্ঞতা শুনবো। মানে আমি, আমার অনেক বন্ধুরা আছেন যারা তুলনামূলক সাহিত্য পড়েছেন ওর কাছে, এবং সব মজার মজার গল্প। মানে তারা, আমি জানি না কজন দেখছেন, কিন্তু তাদের নিজেদের সংগ্রহে যা যা সব গল্প আছে, তো আমি তোমার কাছে কিছু শুনতে চাই। হ্যাঁ, সেটা বলবার আগে আমি একটু অন্য কিছু একটু বলে বল, দিতে চাই। বল। সেটা হলো, আমার নবনীতের দিকে তো আমি তো আগে চিনতাম না, আমি শিলং থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আমার নবনীতাদের সঙ্গে প্রথম পরিচয় যখন আমি MA ক্লাসে ভর্তি হওয়ার চেষ্টায়, আচ্ছা পরীক্ষায় পাশ করলাম, ভর্তি হওয়ার পরীক্ষায়, তারপরে ইন্টারভিউয়ে কল পেলাম। এবার ইন্টারভিউ যখন হচ্ছে তখন আর আমার মনে হচ্ছে আমি পাবো না, কারণ সমস্ত রবীন্দ্রনাথ নিয়ে শুরু করেছেন। সব রবীন্দ্রনাথ সম্বন্ধে আমি সেরকম সড়গড় তখন ছিলাম না, আমাদের সিলেবাসেও ছিল না। তুমি শিলংয়ের মেয়ে? শিলংয়ে। শিলংয়ের সঙ্গে রবীন্দ্রনাথ একটা সাংঘাতিক না, সম্পর্ক। অতটা না, ওনারা যেই ডেপথে জিজ্ঞেস করছিলেন তখন তো বয়সটাও খুবই কম। হ্যাঁ, যাই হোক, সেটা নো এক্সকিউজ। লাবণ্য আর অমিত রায় হেঁটে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের পাশের বাড়ি। ও আচ্ছা। তো যাই হোক, তো উনি তখন সবাইকে থামিয়ে দিয়ে বললেন যে তোরা কি ওকে নিতে চাস এই বিভাগে? আর আমাদের বিভাগে কি শুধু রবীন্দ্রনাথই পড়ানো হয়, নাকি ও শুধু রবীন্দ্রনাথ শিখতে এসেছে? ওকে ওর সিলেবাস থেকে জিজ্ঞেস কর। ওই একটা ব্রেক থ্রু হলো, উনি অনেক রকমের প্রশ্ন করলেন সিলেবাস থেকে, সেই আমার ঢোকা কম্পারেটিভ লিটারেচার বিভাগে। শুরু হলো ক্লাসের পর্ব। এইবারে
প্রথম শুনলাম উনি উপন্যাস পড়ালেনও, তবে বেশ কিছুদিন চলে গেল উনি আর আসছেন না। মনে মনে ভাবছি যে উনি কি তাহলে আমাদেরকে পড়াবেন না। তারপরে হঠাৎ একদিন সূর্যের মতো উদয় হলেন, এসে হাসতে হাসতে করে পড়ানো শুরু করলেন। পড়ানো যে শুরু করলেন তো পড়াচ্ছেনই, তখন আর শেষ নেই তার, কিন্তু খুব কষ্ট হচ্ছে তখন আমি বুঝতে পারছি। আমরা খুব সেটা ফিল করতাম যে উনি খুব কষ্ট করে পড়াতেন, এক হাতে চা, তারপরে বলেই যাচ্ছেন। উনি আমাদেরকে তখন প্রথম বছর এমএতে পড়ালেন ফ্রান্স কাফকা, দ্য কাসল ছিল আমাদের টেক্সট। দ্বিতীয় বছরে উনি আমাদেরকে রামায়ণ ধরেন। রামায়ণ পড়াতে পড়াতে উনি একটা অন্য জায়গায় চলে যেতেন, একটা আমরা যেটাকে আজকাল বলি বা বলা হয় ইন্টারটেক্সচুয়াল অ্যাপ্রোচ। হ্যাঁ, সেটা নানানভাবে উনি আমাদেরকে বোঝাতেন। তারপরে উনি একদম শেষের দিকে আমাদের এমএ ক্লাসের উনি চন্দ্রাবতী রামায়ণ নিয়ে কিছু আমি বলা এক্ষুনি শুরু বলতে করলেন। যাচ্ছিলাম যে দেখো, চন্দ্রাবতীর রামায়ণের কথা কিন্তু সেরকম ভাবে আমি জানি না, যারা এটা নিয়ে চর্চা করেন তারা হয়তো জানেন। আমি অন্তত তার লেখার সূত্রেই চন্দ্রাবতীর রামায়ণের কথা জেনেছি, এবং এই যে রামায়ণ নিয়ে কাজ করেছেন এবং শেষের দিকে পরের দিকে সীতা থেকে শুরু লিখছেন, এইটা নিয়ে কিন্তু উনি সবসময় কাজ করে গেছেন। তো আমি একটু জানতে চাই, তখন তোমাদের ক্লাসে কিভাবে ক্লাসে আমরা সত্যি কথা, তখন তো আমাদের বয়স খুব একটা বেশি নয়, 20-21 বছর বয়স। উনি যা বলতেন সবকিছু বুঝতাম সে কথাও আমি বলছি না, কিন্তু উনি যে একটা ভাইব তৈরি করতেন সেটা কিন্তু একটা সাংঘাতিক ছিল। এবং চন্দ্রাবতী রামায়ণ সম্বন্ধে উনি যেটা বলে গেছেন, আমি একটু ছোট্ট করবো কি? হ্যাঁ, My studies on Chandravati Ramayana have been published. Chandravati একটু আবার করে বলতেন, কম্পেয়ার করে। Chandravati and Molla are the very first women to retell the Ramayana in their regional languages, and they have amazing similarities. Both remained unmarried out of choice in order to become professional poets. Both worshipped Shiva, yet wrote a Ramayana. উনি কিন্তু রামায়ণ, ইংরেজিতেও রামায়ণ লিখছেন, রামায়ণও লিখছেন না। But here they took different routes. Molla, a woman, and Shudra threw a challenge to the Brahmin court poets by writing a perfect classical Ramayana. Chandravati, on the other hand, composed a Ramayana which told only the story of Sita and critiqued Ram from a woman's point of view. আর একটু বলেছেন, সেটা থাক। The Brahmins did not allow Molla's work to be read in the royal court, and critics have rejected Chandravati's as a weak and incomplete text. এখানে ওনার কথা একটু বলার আছে। উনি বলছেন, the village women care neither for the court nor for the critic, and they are not out to challenge the world. They continue to sing for themselves. আর এই যে আমি শিশুদের কাছে আসবো, যে এই যে মেয়েদের কথা বলছেন, মেয়েদের প্রজেক্ট করছেন, বানিদি তোমার কাছেও এটা নিয়ে কথা বলতে চাই যে, এবং তার সঙ্গে সঙ্গে মজা করে একটা সিরিয়াস কথা বলছেন। এইটা তো ওর একটা লেখার প্রবন্ধগুলোর মধ্যে একটা দিক বলতে হবে। শিশুদের একটু বলুন। ব্যাপারটা হচ্ছে যে ওর এরকম ছিল, সিরিয়াস কথার মধ্যে টাক করে একটা মজার কথা ঢুকিয়ে দিল বা কিছু, বা হয়তো ওটা এমন রসিকতা করলো সেটা অন্য কারো মাথায় আসবে না। আর একটা মজার কথা হলো এই যে ও তো গাড়ি চালিয়ে যেত, নিজে গাড়ি চালিয়ে ইউনিভার্সিটিতে ক্লাস নিতে। এইটাতে আমি একটা কথা বলবো, আপনি বলুন, আমার একটা কথা বলবো। একদিন বললাম আর কি, একটা সবাই নবনীতা ছিল, নবনীতাকে উদ্দেশ্য করে বললাম যে ভদ্রমহিলা যখন গাড়ি চালিয়ে যেতেন তখন আমি রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখতাম, এবং সুন্দরী ভদ্রমহিলাকে দেখে আমার মনে হতো যে একটা পংক্তি ছুড়ে দিই তার দিকে, যে ও দুটি চোখের তাৎক্ষণিকের পরশ পাবো কি যত সামান্য। আর সবচেয়ে মজার কথা হচ্ছে চেক হারিয়ে ফেলতো, স্যালারি চেক। এইরকম মূল্যবান জিনিস নবনীতা দিনের পর যে হারিয়েছে, জমাই দেয়নি, হারিয়ে ফেলতো, জমা দিত না।
আসলে আমরা টাকা পয়সা জয়কার নেই নাকি, তাহলে আমাদের দিয়ে দিন, আমরা গরিব মানুষ। তো এইসব নানা রকম মজা হতো। না না আমার মনে থাকে না, আমার মনে থাকে না, না আমি তো মেরেছিলাম চেকটা, কোথায় গেল কোথায় গেল, কোথায় যে মেরেছেন তার কোনো অনেক দেখা যাচ্ছে 3-4 মাস তুমি ভীষণ অগোছালো ছিলেন সত্যি, মানে শাড়িটাও আমি অন্য মানুষ, শাড়িটাও কতদিন যে শাড়িটা ঠিক করে দিয়েছিলাম, হ্যাঁ হবে হবে ঠিক আছে, ও আচ্ছা এরকম হয়েছে বুঝি, মানে সব ব্যাপারে একটু অগোছালো। আর খুব ছিমছাম হয়ে তো এত কুম্ভ মেলায় যাওয়া যায় না। সত্যি তাই, সত্যি তাই। ট্রাক বাহনে ম্যাকমোহনে, মানে সেই ট্রাকে করে সে গল্প ছিল কাঞ্জিভারাম শাড়ি পরে সেই সাধারণ ঘরে ঢুকে গেছেন, একা ঘুরতে হবে, শাড়ি পরে ডুব দিচ্ছে। টিপটপ একটা হয়ে সাজগোজ করে যাবেন, সম্ভব নয়। আমার মনে হয় নিজের রূপ টুপ ইত্যাদি সম্পর্কে, মানে স্থূল ব্যাপারগুলো সম্পর্কেও খুব একটা কনসাস ছিল না, এইসব ওর অবচেতনে কাজ করতো না। অথচ যেদিন চলে গেলেন সেদিন খানিকটা বোধহয় ছিল আমার মনে হয় এই গাড়ির কথা। গাড়ির কথাটা আমি ভুলে যাবো, এই কথাটা আমি বলবো। আমার সঙ্গে নবনীতাদিকে আমি প্রথম দেখি, সেটা হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের বারান্দায়। আমি কোনায় দাঁড়িয়ে একটা আড্ডা হতো, নিচে তো হতোই লবিতে, কিন্তু ওপরে একদিন থেকে দেখলাম 4 নম্বর গেটের ওখান দিয়ে শাঁ করে গাড়িটা ঢুকলো, আর বোধহয় ভীষণ দেরি হয়ে গেছে, পেছনে যেখানে গাড়ি রাখে সেখানে না রেখে ওই লবির সামনে গাড়িটা রাখলেন। তারপরে একটা ঝোলা, একটা ব্যাগ সামনে নিয়ে আমি আর ওই শাঁ করে ঘুরিয়ে টার্ন করাটা, আমাকে যদি দূরদর্শন যখন প্রথম আসি তখনও কিন্তু আমার স্বপ্ন আমি মাস্টারমশাই হব, তার কারণে ওইরকম গাড়ি চালাবো, শাঁ করে ঘুরে গাড়িটা রাখবো। এবং আমি সত্যি সত্যি এখানে জয়েন করতে আমার দেরি, মানে যখন আমাকে বলা হচ্ছে যে তুমি অ্যানাউন্সার হিসেবে এসো, তখন আমি বলছি না 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 আমাকে তো লেকচারার হতে হবে, আমি ওই জন্য আরো পড়াশোনা করছি। কেন লেকচারার হবো না, আমি ওরকম ভাবে ফিয়ারটা চালাবো আর এসে শাঁ করে ওরকম যাদবপুর ইউনিভার্সিটির সামনে গাড়িটা মানে ভেতরে ওখানে গাড়িটা রাখবো। আমি না মানে ভদ্রমহিলা নামলে নাই, পরে অনেকবার বলেছি যে মাস্টারমশাই কখনো বন্ধু হবেন তো ভাবিনি, কিন্তু তোমাকে দেখে আমি মানে সত্যি সত্যি মানে যাকে বলে প্রেমে পড়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার ওই গাড়িটা টার্ন করানো দেখে। মানে একটা পুরুষালী মহিলা, কিন্তু মানে যতই উনি নরম হন, বলে যত মিশেছি তত দেখেছি একটা নরম মনের মানুষ, কোমল মনের মানুষ, কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা দৃপ্ততা আছে। তো তুমি বলো কথাটা। আমি 1998 সালের কথা বলছি। গৌরীদির স্মরণ সভা হচ্ছে উমেন্স ক্রিশ্চিয়ান কলেজে, গৌরী আয়ু হ্যাঁ। তো আমি যাচ্ছি, উনি গাড়ি চালাচ্ছেন আর তার পাশে আমি, বোধহয় শুভাদিও ছিলেন যতটুকু মনে পড়ে। যেতে যেতে অনেক কথা হচ্ছে নানান রকমের, সেই কথা আসছি পরে। তার আগে একটা মজার ঘটনা ঘটে। উনি চালাতে চালাতে একটা অন্য গলিতে ঢুকে গেলেন, এবারে পুলিশ দেখে তো দাঁড় করালেন। এবার দাঁড় করানোর পরে উনি এরকম করে, ওনার যেরকম আছে, যাতে আমি বলছিলাম যদি একেবারে কনসিয়াস ছিলেন না ওনার নিজের ব্যাপারে, তা বোধহয় নয়। উনি এরকম করে একটা মিষ্টি হাসি দিয়ে আমি নবনীতা, পুলিশ আর কিছু বলতে পারলো না, আমরা চলে গেলাম। এগুলো গাড়িতে দারুণ একটা স্টাইল ছিল। গাড়িতে যেতে যেতে অনেক কথা হচ্ছিল, তার মধ্যে দুটো কথা আমার একদম স্পষ্ট মনে পড়ে। সেটা হলো কি, আমার পিএইচডির কাজের নিয়ে আমি তখন পিএইচডি করছি, সেটা কিরকম অগ্রসর হচ্ছে সেই সব নিয়ে কথা হচ্ছিল। আরেকটা হলো গিয়ে আমার ছেলের ব্যাপারে, উনি অসম্ভব কনসার্ন ছিলেন, তোরা ছেলে মানুষ করতে পারিস না। হ্যাঁ, বারবার করে ছেলে কেমন আছে, ছেলে কেমন আছে, ফোনেও জিজ্ঞেস করতেন, ফোনে ওনার সঙ্গে অনেক আলাপ আলোচনা হতো। তারপরে আমি একবার বললাম যে না না, ও বড্ড দুষ্টু, খাওয়া দাওয়াও করে না আর ভীষণ জ্বালায়, ঠিক আছে আমার কাছে নিয়ে চলে আসবি। সে নিয়ে যেতে হতো, এবং সেই উনি নাতিবাবু ডাকতেন, নাতিবাবুকে উনি খাইয়েও দিয়েছেন অনেকবার। হ্যাঁ, অনেক আশীর্বাদও করেছেন। এই যে মাতৃরূপ, এখান থেকে আমি বাণীদির কাছে আসবো। মাতৃরূপ এবং মাতৃ আর কি, এবং নবনীতাদিকে আমি মেয়ে হিসেবে দেখেছি, কারণ রাধারানী দেবী থাকতে ওকে দেখেছি, এবং তারপরে 2 মেয়েকে মানুষ করাও দেখেছি। এই যে একজন মেয়ে যখন মা হয়ে যায়, আবার মেয়ে হিসেবে মাতৃয়ার্কির মতো একটা কি বলবো, রম্য রচনা লিখতে পারেন, এই জায়গাটাকে একটুখানি তুমি বলো। মাতৃয়ার্কিটা তো অসাধারণ একটা, মানে মাতৃরূপটাকে উনি কিভাবে দেখছেন, একই সঙ্গে একটা রেভারেন্স, তার প্রতি শ্রদ্ধা সমীহ,
এটাও রয়েছে, আবার তাকে নিয়ে মজা করাও রয়েছে। তার যে নানান চারিত্রিক নানা রকম বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে মজা করাও 16 আনা রয়েছে। কাজেই মাতৃয়ার্কি একটা অসাধারণ লেখা, যেটার আর কোনো তুলনা নেই, একেবারেই পিয়ারলেস। ওই যে শিশুদের বলেছেন না অনন্য, মানে সত্যি ওই রকম কিছু কিছু দৃষ্টিভঙ্গিটা একদম আলাদা, অ্যাপ্রোচ আর কি। আর মানে এই যে মাতৃত্ব ব্যাপারটার দিকেও কিন্তু অ্যাপ্রোচটা ওর একদমই আলাদা ছিল, একেবারেই আলাদা। এবং এমনি যত লোক, ও শুধু বলে নয়, যতজন ওর কাছাকাছি আসতো সকলকে কিন্তু উনি বলতেন, তারা যদি সংসারী মানুষ হতো, যে ছেলে মেয়েকে আনবে, এই ছেলে মেয়ে এলো, তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু হয়ে গেল। কথাবার্তা মানে কিন্তু তাদের সঙ্গে যে বাচ্চার মতন কথা বলতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তাদের সঙ্গেও আলাপটা হচ্ছে প্রায় ওই অনইকুয়াল টার্মস। এই জিনিসটা ছিল, এবং অ্যাপ্রোচটার মধ্যে একই সঙ্গে মাও বটে, মেয়েও বটে, আবার অন্যান্য যে সম্পর্কগুলো, মায়ের চেয়ে অনেক সময় বাবা বেশি, এই যে জিনিসগুলো কিন্তু আমরা মা বাবা একাধারে দেখেছি। আবার মুক্তি দেয়া, স্বাধীনতা দেয়া, এই জিনিসটা কিন্তু 16 আনা ছিল। এমনি মেয়েদের কথা বলছি, মেয়েদের একদম কিন্তু কোন রকম স্বাধীনতার দিক থেকে কোন রকম ছিল না কিছু, সব রকম স্বাধীনতা দিয়েছিলেন। আর ছোটদের আমি বলছি, লেখকদের যখন তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, তখন কিন্তু নিজের মতটা, এটা ভালো, এইটা মন্দ, এটা কিন্তু চাপাবার চেষ্টা করেনি। প্রত্যেকটাকে তার নিজের যে ভ্যালিউ আলাদা করে সেইভাবে দেখার চেষ্টা করতেন, এটা আমার ভালো লাগতো। মেয়েদের কথা যখন বলছো, আমি জানি না আজকে এই স্মরণ অনুষ্ঠানের কথাটা কতটা বলা উচিত, তবু আমি বলছি। আমরা আসছিলাম অক্সফোর্ড থেকে লন্ডনের দিকে আসছিলাম একসঙ্গে, আমাকে বলেছিলেন দুটো মেয়ে নিয়ে, আমি জানিস তো এই যে দেখতে পাচ্ছিস পাহাড়গুলো, ওই পাহাড়গুলো পেরিয়ে 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 চলে গিয়েছিলাম। আমার যখন এখনো ভাবি ওই সময় ওই সফরগুলোর কথা, ওই সব অনেক যাত্রায় আমি ওর সঙ্গে ছিলাম, অনেক জায়গায় আমরা একসঙ্গে অনেক দিন কাটিয়েছি, কিন্তু ওই যখন বাস করে যাচ্ছি, তখন বলেছেন আরেক, যতবার আমি এখানটা দিয়ে যাই তখন আমার ওই ফেরাটার কথা। এই ভ্রমণের কথাটা বলছি বলে আমি বলছি যে ভ্রমণ সঙ্গী হিসেবে কিন্তু আমার অসম্ভব ভালো লাগতো ওকে। একটা ভ্রমণ সঙ্গী কিরকম হবে, সে কিন্তু তোমাকে ছেড়ে দেবে, আবার তোমার দেখাশোনাও করবে, দায়িত্বও নেবে, এই ব্যাপারটাও ছিল। আর আমার মনে আছে যে প্রথম ওর সঙ্গে বেশি ঘনিষ্ঠ আলাপ হলো হায়দ্রাবাদে গেলাম আমরা, প্রায় এক বগি ভর্তি লেখক, কবি ইত্যাদি সমস্ত রকম নিয়ে। তা সেই সারাক্ষণ ঘুরে 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 গল্প করা নবনীতার, আমার সঙ্গেও সেখানে খুব আলাপ জমে উঠলো। ওখানে গিয়ে যে হোটেলটাতে ছিলাম, আমাদের তো বেশ ভারী ভারী লেকচার দিয়েছিল সেবারে, তার জন্য একটু তৈরি করার দরকার ছিল। তা আমি নানান জায়গায় ঘোরা হচ্ছে, যাচ্ছিও প্রতিদিন, সময় পাচ্ছি না তো। কিন্তু তারই মধ্যে আবার কিছু কিছু লোক, কিছু কিছু আছে যারা খুব বিরক্ত করছে আর কি, সবসময় সঙ্গ চাইছে। তো তার জন্য নবনীতা একটা মজার কাজ করেছিল, সেটা হচ্ছে যে বিরক্ত করছে তাকে নিজের কাছে লিখে নিল। সেটা ভীষণ মজার, মানে আমি তৈরি করব কি, লেকচার তৈরি করব কি, হেসেই খুন হয়ে যাচ্ছি, কিছুতেই তাকে আসতে দেবে না, খালি আটকে রেখেছি। আরেকটা মনে পড়ছে যে আমরা এতে গেছি, এডিনবরা ফেস্টিভ্যালে গেছি। তা অগাস্ট মাস, খুব বৃষ্টি পড়ছে, থেকে থেকে বৃষ্টি পড়ছে, আকাশ পরিষ্কারও হয়ে যাচ্ছে। তারই মধ্যে কথা হলো যে নর্থ সিতে যাওয়া হবে, একটা ক্রুজ নেওয়া হবে। তা অন্য যারা ছিল তার মানে সম্ভব নয়, ভয়ানক আবহাওয়া ভালো নয়, ওই একদিন একটা বাসে করে একটা সাইট সিইং হবে। সেটা তো আমাদের কারোরই পছন্দ হলো না, কিন্তু যাই হোক, কি আর করা যাবে। ওমা হঠাৎ দিকে নিজে গিয়ে ক্রুজের ব্যবস্থা করে এসেছি। এবং তারপরে আমরা ক্রুজে চলে গেলাম নর্থ সি, আর সেখানে এই ছোট ছোট প্লেটের মধ্যে থেকে থেকে মনে হয় তার উপরে সব ঘুমোচ্ছে সিল মাছেরা। সেই দৃশ্যটা দেখে না আমি কি বলবো, আমার মনে হচ্ছে আমি ঠিক ন্যাশনাল জিওগ্রাফির পাতার মধ্যে ঢুকে গেছি। আর এই যে সমস্ত দেখাশোনা, এটা সম্ভব হলো ওর জন্যে। হাতে লাঠি খোঁড়াতে খোঁড়াতে চলেছে সেই বৃষ্টিতে ভেজা রাস্তার মধ্যে দিয়ে, দেখতেই হবে।
একটু রূপকথার কথায় আসি, মানে অনেকেই কিন্তু জানেন না যে নবনীতাদি ছোটদের জন্য অত লেখা লিখেছেন, রূপকথা লিখেছেন, সেটা নিয়ে একটু বলবেন। সেটা একটা অ্যাক্সিডেন্টাল আবিষ্কার বলতে পারো। তখন আমরা যে আমাদের অফিস পড়ে গিয়েছিল, আনন্দবাজার অফিসটা, তখন আমাদের ওই ম্যাগনেট হাউসে আমাদের মানে সাময়িক অফিস ছিল। সেইখানে আমি হঠাৎ দেখি আমার টেবিলে একটা বই রয়েছে নবনীতা দেবসেনের লেখা, রূপকথা বই, নামটা মনে নেই এখনো, বাচ্চাদের জন্য লেখা। তখন আমাদের কাজ খুব কম ছিল, অফিসে গিয়ে বইপত্র পড়তাম বা গল্প টপ্প করতাম আর কি। আমি ওটা পড়তে শুরু করলাম, নবনীতা কী লিখেছে। পড়তে পড়তে আমি দেখছি বেশ মানে ওটার মধ্যে মগ্ন হয়ে গেছে, এই কারণে যে ওর রূপকথাটা প্রচলিত রূপকথার মতো নয়, সম্পূর্ণ অন্যরকম। এবং তার চিন্তা ভাবনা, যাকে আমরা সৃজন বলি, নতুন করে যেন একটা রূপকথার ধারা তৈরি করছে নবনীতা। পড়ে তো মুগ্ধ হয়ে গেলে, ওকে ফোন করে জানালাম আমার খুব ভালো লেগেছে, খুব খুশি হলো। কিন্তু কথা হলো যে এইটাও পার্সু করেনি, মানে সেটা কথা, এটাকে আর রূপকথা যে ও এত ভালো লেখে সেটাকে তো আরও একটু ওর লেখা উচিত ছিল, সেটাও লেখেনি। একটা মনে আছে, আমরা ইউএসআইএসের একটা আমন্ত্রণে আমরা গিয়েছিলাম গোপালপুর অন সি, আমরা সবাই, এবার সুনীল টুনিল আমরা সবাই ছিলাম। নবনীতা ছিল আমার পাশের ঘরে, একদম সি সাইডে ওদের গ্র্যান্ড হোটেল ওখানকার। তো পাশের ঘরে থাকতো, আমি পাশের ঘরে সকালে হয়তো প্রার্থনা করতাম, যেরকম করি, মানে বেসুরো গলায় বেশ উদাত্ত কণ্ঠেই প্রার্থনা করতাম। ও প্রথম দিনের প্রার্থনা শুনে আমাকে এসে বলল, আপনি কী করলেন সকালে? আমি বললাম আমি প্রেয়ার করলাম। ওটা আমাকে লিখে দিন। তো সেটা আমি ওকে লিখে দিলাম। ও সেটা পড়ে খুব মুগ্ধ, বারবার পড়তে লাগলো, করতে লাগলো। তো আমার এটা অদ্ভুত কৌতূহলী ছিল, সব ব্যাপারে তার একটা কৌতূহল, জানার ইচ্ছে, মানে নতুন একটা ফিল্ড, নতুন একটা জায়গা, সেখানে যাব, সেখানে কিছু একটা দেখবো বা আবিষ্কার করবো, এরকম একটা আবিষ্কারক হিসেবেও খানিকটা নবনীতাকে আমি এই মূল্য দিই, এই কারণে যে ও, আমি গেছি কুম্ভ মেলা অনেক আগে, তার অনেক পরে কিন্তু নবনীতা গেছে কুম্ভ মেলা। আর নবনীতা নিশ্চয় আমার মতো করেনি, তার কারণ আমি তো সাধুদের আখড়ায় গিয়ে বসে থাকতাম। ওদের রাষ্ট্রের জানি যে কুম্ভ মেলা হচ্ছে সাধুদের মেলা, এটা অন্য কোনো মেলা নয়, কাজে আমার এটা ছিল সাধু। তো সেটা করেনি, কিন্তু পুরো কুম্ভ মেলাটাকে অন্য একটা চোখে দেখেছে। এবং তার বিবরণ আমি পড়তে পড়তে ভেবেছি, বাহ, ও একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছে। তো যাই হোক, এই যে দেখার ভঙ্গি, জানার ভঙ্গি, জীবন যাপনের ভঙ্গি, অনেক দুঃখ কষ্ট ক্লেশ বঞ্চনা নিয়ে, এটা কিন্তু বললাম যে ওই প্রাণশক্তি যেটা ও নিয়ে এসছে, এটা তো আর অর্জন করা যায় না, এটাকে নিয়ে আসতে হয়। এই জিনিসটার ভেতরে ইনবিল্ট ছিল, তৈরি ছিল, যে কারণে নবনীতাকে আমার খুব এই কারণে ভালো লাগতো যে এত কষ্ট, শরীরের কষ্ট, মানসিক কষ্ট, সব কিছু সত্ত্বেও নবনীতার অমলিন হাসি, কি করে হাসছে, এই হাসিটা এত ভালো লাগতো। একটা অনুষ্ঠানে যাচ্ছি, নবনীতাকে আনতে গেছি, বেশ কিছুদিন পর দেখা, দেখি নবনীতার আসতে অনেক দেরি হচ্ছে। এত দেরি হচ্ছে কার? বসে আছি, আমি গাড়িতে বসে আছি। তারপরে শুনলাম যে নবনীতাটা লিফটে করে নামবে, সেটা হচ্ছে ওই চেয়ার লিফটে করে নামলো। তারপরে যখন আসছে, তখন আমার দেখে অসম্ভব একটা শক লাগলো, একটা ভীষণ ধাক্কা লাগলো, কারণ নবনীতাকে লাঠিতে ভর করে আসছে এবং খুব কষ্ট করে। এটা আমি নবনীতাকে দেখিনি তার আগে পর্যন্ত, এই প্রথম দেখলাম এই অবস্থাটা। দেখে আমি বললাম, কী হয়েছে আপনার? তো বলে, শীর্ষেন্দু বলবেন না, বলে আমার পাশে উঠে বসলো। এত খুব বকবক করতো তো, সে বলে যেত, আর আমি খুব মনোযোগে শ্রোতার মতো শুনতাম। আর অনেক কথা বলে গেল, কি হয়েছে না হয়েছে সব খুঁটি নাটি সব, কিন্তু ওগুলো পাত্তাও দিচ্ছে না, ও হয়েছে ঠিক আছে, চলো, এরকম আর কি। তা সেইভাবে চললাম। এই যে অনেক কথা বলে ফেলতো, তার মানে এত সরল ছিল মনটা, এত নিষ্কলুষ ছিল যে ওকে ভালো না বেশি, শ্রদ্ধা না করে,
কিছুতে থাকা যায় না, ওর সঙ্গে শত্রুতা করা যায় না, এটা আমার মনে হচ্ছে। সত্যি তাই। আর এই যে পার্সিউ করার কথা বললেন, পার্সিউ কিন্তু কোনোটাই করেনি। সেই যখন যেটা মনে হয়েছে তখন সেটা। মানে জীবনের অঙ্গ, জীবনযাপনের অঙ্গ লেখাটাকে আলাদা করে জীবন থেকে দেখা বোধহয় এটা না, করেনি। সেজন্যই যখন যে যেটা মনে হ্যাঁ, হয়েছে। কলম যখন লিখছেন তখন হ্যাঁ। জীবনের কথাই আসছে, প্রত্যেকটা দিনের কথাই আসছে, যে ভালোবাসার বারান্দা। কলম যখন লিখছেন তখনও কিন্তু ওইটাই মানে জীবনের কথাই, প্রত্যেক দিনের ঘটনা, এবং এমন ভাবে একটা মোড়কে লিখছেন যে সেটা পড়তে মানে কি বলবো, মানে মন ভরে যাচ্ছে। ওর একটা লেখা পড়েছিল, তার হেডিং ছিল যারা হাটকে যারা বাইকে ইহাই নোবেল মেরে যায়। জানেন না, এটা তো ওইটা তো সেই অমর্ত্য সেনের নোবেল পাওয়ার পরে একটা কোথাও পত্রিকা থেকে লিখতে বলেছিল, তখন লিখেছিলেন। হ্যাঁ, কিন্তু এই যে কুম্ভ মানে এই যে কুম্ভতে যাওয়ার গল্প বা এইসব শুনতে শুনতে মনে হয় যে মানে কতটা একটা স্পিরিট ছিল যে যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যেতে পারতেন। এবং আর ওই যে দূরে যাবার একটা আকাঙ্ক্ষা বোধহয় বরাবরই ছিল। আমার এক্ষুনি একটা দুটো লাইন মনে পড়ছে গঙ্গাসাগর কবিতাটা, সেই বাঁদিকে নিশ্চিম দূর, ডান দিকে মনসার দ্বীপ, আমি কোন দিকে যাব, তুমি মহানায় আছো, আমি মহানার দিকে যাই। ওই মহানার দিকেই হয়তো তার চলে গেছেন, জানি না। আমাদের বোধহয় এত কথা বলার আছে, সময় অনেক কম, এত তাই স্মৃতি আর কি ওনাকে এত নিয়ে স্মৃতি ওকে ঘিরে। সবারই। আমার এক্ষুনি একটা আসবো, আমি একদম শেষ কথায় আসবো, তার আগে আমার মনে পড়লো যে ছোট্ট কথা বলতে চাই আমি। হ্যাঁ বলো। আমার হঠাৎ এক্ষুনি কোনটা মনে পড়লো জানো তো, মানে যে তোমাদের সেই সই বারোয়ারিরও আগে ওই রবীন্দ্র সদন প্রাঙ্গণে সই হচ্ছে, এবং সেখানে দুজন পুরুষ সই হলেন, সুনীল গঙ্গোপাধ্যায় এবং দিব্যেন্দু পালিত। মজার মজার ঘটনাও ঘটাতেন। ক্লিপিং পেলাম এবিপি আনন্দ থেকে পেলাম, এই যে বুধ সন্ধ্যার যে শাহজাহান নাটক করা হয়েছিল, তাতে সুনীলদার অভিনয়, নবনীতাদির অভিনয়, হ্যাঁ এত মজা লাগছিল। এবং তাতে অভিনয় আমিও যেহেতু করেছিলাম, আমার ছেলে যেহেতু বলেছিল যে খুব খারাপ অভিনয় তোমার হয়েছে, কিন্তু এই গানের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু ওটা মনে হয় যে এত মজা করে দুজন অভিনয় করছেন, সুনীলদা এবং নবনীতা দিয়ে দেখে হেসে তোমরা গড়িয়ে পড়বে। তুমি কিছু বলছিলে? হ্যাঁ, আমাদের এই ক্লাসের ব্যাপারে এবং ওনার লেখার ব্যাপারে আমি একটা লিংক ড্র করবার চেষ্টা করেছি। সেটা হলো যে উনি যে ক্লাসে আমাদেরকে যেভাবে পড়াতেন, আমি রামায়ণের কথাই বলছি, এবং পরবর্তীকালে আমরা যে লেখাগুলো ওনার পড়েছি সেটা কিন্তু প্রায় একই রকমের। তার মানে কি, উনি যা বলছেন ক্লাসে সেটাই কিন্তু উনি বাইরে বলছেন। ছাত্রদেরকে কখনো উনি নিচু চোখে দেখেন। হ্যাঁ, নিশ্চয়ই, সেটা সেটা একটা আলাদা একটা মানে কিন্তু আমাদের ঊর্ধ্বে একটা জায়গা উনি তৈরি করেছেন। আমাদের এবার শেষ করতে হবে। আমি একটা কবিতায় যাচ্ছি এবং তারপরে সোজাসুজি চলে যাব তোর গানে, যেটা আমাদের আজকে শিরোনাম, হে পূর্ণতা। দীপানিতাও গাইছিল, আমি ওকেও তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, তুমিও সঙ্গে গেও। সেটা হওয়ার আগে তার আগে আমি একটা ছোট্ট কথা বলবো আমাদের কি? আর সময় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না উনি যাওয়ার আগে উনি হ্যাঁ, বলো। এক সেকেন্ড, 12ই অক্টোবর ওনার সঙ্গে আমার শেষ দেখা। উনি তখন বেশ অসুস্থ, কিন্তু উনি, আমি গেছি শুনে উনি বেশ জেগে উঠলেন। জেগে উঠে আমি খুব মানে খুব ছোট্টর মধ্যেই বলছি, আমি প্রণাম করে আসছি, মাথায় হাত দিয়ে বললেন, ভালো থাকিস, সবাইকে নিয়ে ভালো থাকিস সোনা বাবু, আমি আর পরের বছর কিন্তু থাকবো না। হ্যাঁ, না সে তো খুব আমার মনে হাতটা পড়ে। ধরেছে মুখে দিয়ে, সে তো অনেক কথা, যাই হোক আজকে বলার নয়। হ্যাঁ, এই কবিতাটা আসলে আমার বলতে ইচ্ছে করছে, এবং সেটা দিয়ে আমরা শেষ করতে পারি গান দিয়ে। আমার মায়ের কাছে আমি ফিরে যাব, হে পর্বত, হে অরণ্য, পুণ্যতোয়া নদী, হে সপ্তর্ষি অরুন্ধতী, হে ধ্রুব তারকা, তোমরা সাক্ষী থাকো আমার যাত্রায়, তোমরা সঙ্গী থাকো আমার যাত্রায়, আমার মায়ের কাছে আমি ফিরে যাব। হে পিতা, হে জ্যোতির্ময় নক্ষত্রমণ্ডলী, আমার মায়ের কাছে আমি ফিরে যাব। হে জননী, হে কল্যাণী পৃথিবী আমার, তোমার গর্ভের মধ্যে আমি ফিরে যাব, জ্যোতির্ময় বীজ হয়ে, নক্ষত্রের ভ্রূণ হয়ে আজ আমি ফিরে যাব। হে পর্বত, হে অরণ্য, পুণ্যতোয়া নদী, অঞ্জলি গ্রহণ করো আজ, আমার সর্বস্ব আমি তোমাদের সমর্পণ করি। মধুবায়ু, মধুজল, মধুর ধলিতে অগ্রহায়ণ আমি তোমাদের উৎসর্গিত করি। গান গাই। হে পূর্ণতাব
চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিষেদিন কাঁদে তাই। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার। জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি হয়, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই।